সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় চলবেই, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মাঝখানে আছেন নীলোফার চৌধুরী মনি, কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপি, এবং ওই প্রান্তে আছেন রাশেক রহমান, সহ সম্পাদক কেন্দ্রীয় উপকমিটি আওয়ামী লীগ। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় 7 জনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ 23, আটক 6 দালাল সহ 11 জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা। আন্দোলনের নামে মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের আলাদা সমাবেশ, হরতাল অবরোধ প্রত্যাহার না করলে বেগম জিয়াকে অবরুদ্ধ করার হুঁশিয়ারি। এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করার দাবিতে শহীদ মিনারে শিক্ষক কর্মচারীদের অবস্থান ও প্রতীকী অনশন, হরতাল অবরোধ প্রত্যাহারের আহ্বান। রাজধানীর রামপুরায় নিজ বাসা থেকে আইনজীবীর হাত পা বাঁধা লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড। এবং ট্রাক চাপায় নীলফামারী ও মুন্সিগঞ্জে মা ও 2 স্কুল ছাত্রসহ 5 জনের মৃত্যু, ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত 4 ব্যবসায়ীর বাড়িতে শোকের মাতম। প্রিন্স ভাই, অবরোধের 25 দিন, মারা গেছে এ পর্যন্ত 41 জন, শত শত গাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পরিবহন ব্যবস্থা একদম অনেকটাই অচল, ব্যবসা বাণিজ্য স্থবির, কৃষক পণ্যের দাম না পেয়ে অসহায়, পাশাপাশি লাখ লাখ শ্রমিক বেকার। এই অবস্থায় সোমবার থেকে দেশব্যাপী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 15 লাখ পরীক্ষার্থী আছে, তার সঙ্গে তার পরিজন যদি যোগ করেন তাহলে এ সংখ্যা 70 লাখের উপরে হতে পারে। এই অবস্থায় রোববার থেকে 72 ঘন্টার হরতাল লেগেছে 20 দল। গণতন্ত্র রক্ষার, গণতন্ত্র পুনরুদ্ধারের এই নামে কতদিন চলবে এই জ্বালা পোড়ার রাজনীতি? আপনি তো রাজনীতি। ধন্যবাদ আপনাকে। আসলে মানে এই বিষয়টা নিয়ে কি বলতেই এখন নিজেদেরকে অতিষ্ঠ লাগে, কারণ চলবেই যে শিরোনাম করেছেন, কি চলবেই? হত্যাযজ্ঞ চলবে, মানুষ মারার মহোৎসব চলবে, চলছে। মানে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ধরেন ঢাকা শহরে আছে, টাকাওয়ালা লোক, তাদের টাকা বেশি আয় হচ্ছে না, কিন্তু তাদের কোনো অসুবিধা নেই, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। এসএসসি পরীক্ষা যেখানে আপনি বললেন আমাদের হিসাবে প্রায় না 15 লক্ষ পরিবার তো বটেই, কোটি মানুষ যার সাথে জড়িত, এবং এইটা একটা কি স্বপ্নের পরীক্ষা আমরা সবাই জানি, সেটাকে বন্ধ হয়ে যাবে। বছরের শুরুতে শিক্ষা অঙ্গনের যে কলকাকলির মুখরতা হওয়ার কথা ছিল সেটা তো বন্ধ হয়ে আছে। মানে এই ধরনের একটা গুমট পরিবেশের অবসান নাই। এবং আপনি যেটা বললেন যে কতদিন চলবে, আমরা অনেকদিন ধরেই আমাদের পক্ষ থেকে যে কথা পরিষ্কার ভাষায় বলে আসছি। দেখুন, সমস্যাটা হয়ে গেছে কি, গণতন্ত্রের কথা যারা বলছে বা মুক্তিযুদ্ধের কথাও যারা বলছে, গণতন্ত্র বাদ দিয়ে তো আর মুক্তিযুদ্ধ না, রাজনীতিটা এখন এই যে হত্যাযজ্ঞের যে জায়গা, এরাই প্রধান ভূমিকায় আছে বলে আমরা মনে করি না। কারণ এটা আমরা আগেও বলেছি, এখনো পরিষ্কার ভাষায় বলতে চাই, 71-এর ঘাতক চক্রের বিচার যখন শুরু হলো, তারা বাংলাদেশে এই ধরনের হত্যাযজ্ঞ, এই কর্মকাণ্ডগুলো শুরু করলো বোধগম্য কারণেই। কারণ তারা তাদের বাঁচার জন্য এই প্রচলিত ব্যবস্থার সেট ঘটনা ছাড়া তো কোনো পথ তাদের নাই, অন্তর্পক্ষে বিচার কার্য দেরি করানো। এবং সেই ফাঁদে আমরা দেখলাম যে বিরোধী দলীয় মানে বাংলাদেশের অন্যতম একটা বিরোধী দল খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি, তাদের কাঁধে ভর করেই এই কাজটাই সুচারুরূপে তারা করে যাচ্ছে, এবং 20 দল জোটের নামে বিএনপি তাদেরকে সেই সুযোগ দিয়ে যাচ্ছে। এই একটা কাজ। আরেকটা আমরা দেখছি সরকার এই ঘটনাটাকে, তারা এইটার মধ্যে যে কতগুলো রাজনৈতিক সংকট রয়েছে এবং রাষ্ট্র ক্ষমতায় তারা আছে একটু দায়িত্ব পালন করার কথা, সেই কাজটি না করে আমার তো মনে হয় চলবেই চালাও এইরকম একটা ব্যবস্থা চলছে। কারণ আমি জাস্ট একটা উদাহরণ দিতে চাই, আপনি দেখবেন কদিন আগে যাত্রাবাড়িতে যে নৃশংস ঘটনা ঘটে গেল, আমাদের একজন দায়িত্বশীল মন্ত্রী বলল যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এইটা এরকম চলবে, বিষয়টা এরকমই। আমাদের দায়িত্বশীল অনেক মন্ত্রী বলছে যে এইটা তো সমস্ত জায়গায় না, 64 জেলার মধ্যে 14-15টা জেলায় এইটা ঘটছে, এইরকম একটা বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকতে পারে। মানে তারা এইখানে একদিকে বিএনপির নেতৃত্বাধীন তারা এ ধরনের চলবে নামে, যেটা একটু আগে বললাম, জামাত তাদের কাছে ঘর করে এই কাজটাই খুব সুচারুরূপেই করে যাচ্ছে, বাংলাদেশের অতীত ইতিহাসকে ম্লান করে দিয়ে, বাংলাদেশের সকল রেকর্ডকে ম্লান করে দিয়ে। আর ক্ষমতাসীন দল তার যে একটা দায়িত্ব আছে যে এই মানুষকে রক্ষার জন্য একটা উদ্যোগী ভূমিকা নেওয়া, দায়িত্বশীল ভূমিকা নেওয়া, আমি সেই দায়িত্বশীল ভূমিকা দেখছি না। তারা একটা পুলিশি
দায়িত্বশীল তথাকথিত ব্যবস্থার জায়গাটা যেই বোধহয় করছে। আজকে আপনার শিরোনামে যেটা দেখলাম যে রাজধানীতে কতগুলো সভা সমাবেশ, আজকে বাংলাদেশে বামপন্থীরা সিপিবি বাসদের উদ্যোগে আমরাও কিন্তু দেশ বাঁচাও নামে কর্মসূচি সারা দেশের জেলাগুলোতে পালিত হয়েছে। আমরা সেখানে পরিষ্কার ভাষায় বলেছি 1 নম্বর কাজ হচ্ছে আর 1 সেকেন্ড দেরি না করে এই হত্যা, সন্ত্রাস, বোমার উৎসব বন্ধ করো। 2 নম্বর জনগণের জানমালের নিরাপত্তা বিধান করো। 3 নম্বর আমরা বলেছি গণতান্ত্রিক অধিকার নষ্ট করা চলবে না, এইটা নিশ্চিত করো। 4 নম্বর আমাদের দাবি হচ্ছে যে এইটার একটা রাজনৈতিক সমাধান করার জন্য রাজনৈতিক সমাধান করো। 5 নম্বরও বলেছি এই যুদ্ধাপরাধী জামাত শিবির নিষিদ্ধ করো। এই 5 দফা দাবিতে আমরা আলোচনা করলাম, কিন্তু আমি দেখলাম কেউ কেউ তারা এই যে সংকটের অবসানের থেকে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার টেলিভিশনের যে ল্যাঙ্গুয়েজগুলো দেখলাম, সেটা তো আমার কাছে মনে হয় না দায়িত্বশীল আচরণের ভূমিকা। একটা জনগণকে নিয়ে এটা রুখে দাঁড়াতে হবে সেটা অন্য আলোচনা, কিন্তু জনগণকে নিয়ে রুখে দাঁড়ানো, জনগণ বলবে এই যে কথাগুলো বললাম ওইটা তার কথা, কিন্তু ক্ষমতাসীন দল তাদেরকে তো অবশ্যই দায়িত্বশীল আচরণের জায়গায় যেয়ে করতে হবে। আমার কাছে মনে হয়েছে, আমি আজকে আপনাকে দুটা কথা না বলে পারছি না, তা আবেগী হয়ে যাচ্ছি। আমি আজকে ঢাকার অদূরেই নারায়ণগঞ্জ, সেখানে গিয়েছিলাম পাবলিক বাসে। আমি যখন বাসে উঠলাম তখন প্রায় সিট ভর্তি, সামনের সিটগুলো ফাঁকা। আমি 3য় সারিতে বসলাম। কিছুক্ষণ পর একজন ভদ্রলোকী তিনি এসে বসলেন, কোট প্যান্ট পরা, বসে সালাম দিয়ে বলছেন আপনাকে তো চিনি, নারায়ণগঞ্জে কি প্রোগ্রাম আছে? বললেন যে হ্যাঁ। তো বলে যে আমি সাধারণত সামনে বসি, ভয়ে সামনে বসি নাই, এখন আপনি আছেন, আপনার সাথে বসি, যদি বোমা খাই নেতার সাথে বোমা খাবো। মানুষ কোথায় আছে আপনি চিন্তা করুন, পরিস্থিতি এই। আমার একটা পরে ওইখানে সমাবেশের পরে একটা দলীয় কর্মী সভা ছিল, আমাদের শ্রমজীবন মানুষ এসে বলছে যে আর পারছি না ভাই, আমরা তো না খেয়ে থাকছি, আগে যা অল্প বিস্তার কাজকর্ম করতাম আর তো পাচ্ছেন, একটা কিছু করেন, এখন করবোটা কি? পরিস্থিতি তো নীতিহীন রাজনীতির কাছে বন্দী। পরিস্থিতি তো এই যে নীতিনিষ্ঠ রাজনীতি বা যারা এইটার অবসান ঘটিয়ে বাংলাদেশকে অগ্রসর করার চিন্তা করে তাদের কাছে নেই। রাজনীতিতে যেন তেন প্রকারে ক্ষমতায় যেতে হবে আর যেন তেন প্রকারে ক্ষমতায় থাকতে হবে, সেইটাকে ভিত্তি করেই কর্মকাণ্ডগুলো রচনা করার কাজই আমরা দেখতেছি সুচারুভাবে এটা করছে। কিন্তু আমি অনুরোধ করব, এই কথা দিয়ে এই পর্বে শেষ করতে চাই, আমাদের এইবারের ঘটনাবলীর মধ্যে কিন্তু সবচেয়ে বড় আগে থেকে যারা শুরু করছে 71-এর ঘাতকরা আছে, সেটি বিবেচনায় করতে হবে। আর একটা মনে রাখতে হবে, যেটা আমি দেখলাম সরকারি দলের নেতারা অনেকদিন ধরে বলছেন যে একটা ঘটনা ঘটলে রাজনীতি আর রাজনীতিবিদদের কাছে থাকবে না। তাহলে আমি বলি এর দায়িত্ব তো আপনারা এড়াইতে পারবেন না, কেউ এড়াইতে পারবেন না। যেমন বিএনপি 20 দলীয় জোটকে নিয়ে যেটা করছে এড়াইতে পারবেন না, ক্ষমতাসীন দল আপনারা যারা আছেন এখনো পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা যদি পালন না করেন, অর্থাৎ দায়িত্বশীল ভূমিকা পালন করতে যে অবশ্যই কঠোর হস্তে বোমা উৎসব নামে যেটা চলছে সেটা দমন করা হোক, সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু ঘটনার যে একটা রাজনৈতিক সংকট, তার একটা রাজনৈতিক মীমাংসার উদ্যোগ গ্রহণ করতে হবে, সেইটা বাদ দেওয়া যাবে না। এইখানে আর একটা কথা বলে শেষ করি, যে রাজনৈতিক উদ্যোগ বললে অনেক সময় এর আগে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে কথাবার্তা বলা হয়েছে, আমার কাছে মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো খালেদা জিয়ার এখানে গিয়েছিলেন, এটা যাওয়ার মধ্য দিয়ে যে ওই শক্তির সাথে বসা যাবে না, কথা বলা যাবে না, কিছু করা যাবে না, এমন জায়গায় তো বোধহয় নাই, ওনার ওই কথাই বলবে। আচরণ কি হয়েছে সেটা অন্য আলোচনা, সে ব্যাপারে বাংলাদেশের মানুষ কেউ এটাকে গ্রহণ করে নাই। কিন্তু আমি বলতে চাই ক্ষমতায় যারা আছে তাদের একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। গণতন্ত্র খর্ব করে কোনো কিছু করার চিন্তা করলে এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। জি, ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন প্রত্যেককে। আপনার আজকে শিরোনাম যদি হয় এই আন্দোলন চলবেই, আমি আপনাকে থ্যাঙ্কস জানাবো প্রথমেই, যে আমরা আসলে আন্দোলন চলার পক্ষে, অস্বীকার করে এখানে কোনো লাভ নাই। কারণ আপনাকে দেখতে হবে, আপনি যদি, আমি আপনাকেই ধরি ভাই দানেশ ভাই, যে আপনি যদি সরকার হন, সরকারের কাজ কি? একটা ঘরে কিন্তু আমরা 3টা যদি সন্তান থাকি, আপনার 3টা সন্তান একরকম হবে কোনো বাবা মা এটা আশা করে না। যে সন্তানটা একটু দুষ্ট হয়, কথা কম শুনে, বাবা মার কিন্তু টেনশন তাকে নিয়েই থাকে। যে সন্তানটা মনে করেন সরকার যদি একটা প্যারেন্টস হয়, যে সন্তানটা বিরোধী দলে, সরকার যিনি, তার কাছে কিন্তু সবাই সন্তান। তো তার সে কি বলছে, তার ডিমান্ড কি, সেটাও কিন্তু জনগণকে নিয়েই তার ডিমান্ড। আর যারা গভর্নমেন্টে বসে আছে, সেটা যেভাবেই হোক বসেছেন, তাদের কাজে কিন্তু মানুষের ডিমান্ডকে, সংখ্যাগরিষ্ঠ ডিমান্ডকে ফুলফিল করা। তো এইখানে যে আপনি দেখেন যে আমাদের যেটা চাওয়ার ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সাথে 20 দল, তারা বহুদিন যাবৎ ৫৫ সংশোধনীর পর থেকেই কিন্তু একটাই চাওয়া, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া। সেটা করতে করতে সেই আন্দোলনের সময় একটা নির্বাচন হলো। নির্বাচনে বলা হলো যে আমরা একটা নিয়ম রক্ষার জন্য নির্বাচন, আমরা কিন্তু ধরেই নিলাম যে আপনার 1996 সালেই সেম ঘটনাই ছিল, নিয়ম রক্ষার জন্য একটা নির্বাচন হয়েছে, বিল পাস হয়েছে, তারপরে জনগণের কাছে সেইভাবে সেই মতো করে ক্ষমতা দিয়ে সেই তৎকালীন সরকার চলে এসেছেন। সেইভাবে আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম, বিশ্বাস না ছাড়া পৃথিবীতে টেকা যায় না। সেখানে বর্তমান সরকার যে অবস্থা করলো,
এবং তারপরও 365 দিন, একটা 2014 5ই জানুয়ারি থেকে 2015 5ই জানুয়ারি কিন্তু 365 দিন। 365 দিন একটা বিরোধী দল অপেক্ষা করলো, বিভিন্ন আলটিমেটাম দিল, প্রতীক্ষা করলো, এবং সরকারি দলগুলো বিভিন্নভাবে আপনাদের এই টকশো থেকে শুরু করে পেপার, পত্রিকা, বক্তৃতা, বিবৃতি সব কিছুতে তারা বললেন যে আমরা শুধু আলটিমেটাম দেই, আমরা কাগজে বাঘ, আমরা ইত্যাদি ইত্যাদি। এবং এই জায়গা থেকে যখন আমরা প্রতিদিন যখন বলে যে বাঘ আসবে, বাঘ আসবে, বাঘ কিন্তু একদিন সত্যি আসে। সেই দিন যদি বুদ্ধিমান, যদি রাখাল হয়, হয়তো বেঁচে যায়। আর নির্বুদ্ধিতা থাকলে ক্ষমতা কখনোই কোনো জায়গায় চিরস্থায়ী না। কি আপনার চেয়ার, কি রাষ্ট্রপ্রধানের চেয়ার, কি আমার চেয়ার। তো সেই জায়গায় আমরা যারা বুদ্ধিমান তারা যতটা মেনে নিব। আজকে আপনি দেখেন, আপনারা সবাই এটাই বলবেন স্বাভাবিক যে বিরোধী দল আন্দোলন করছে, বিরোধী দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বোমা ফুটছে, মানুষ মারা যাচ্ছে, আমরা নিজেরাও দুঃখিত। কিন্তু একটা জিনিস আমরা কখনো, এটাও সবসময় আমরা ভুলে যাচ্ছি যে 71-এর বিভৎসতা শুনেছি, এখনো যে বাসাবাড়ি থেকে আমাদের সন্তানগুলোকে তুলে নিয়ে, আমি নিজেও যদি বোমা দেই ভাই, দানেশ ভাই, আমাকে আইনের বিচার আছে, আদালতের কাঠগড়া আছে, আমার জন্য জেল আছে, ফাঁসি আছে। কিন্তু সেটা না করে একটা সন্তান, সে আপনার সন্তান হোক বা আমার সন্তান হোক, সবার জীবনের মায়া একই রকম, তাকে যখন ঘর থেকে তুলে নিয়ে একটা বুলেটে কিন্তু জায়গা মতো পড়লে মানুষ মারা যায়, সেখানে যখন 16টা, 20টা, 25টা, 30টা যে মানুষটা এতগুলো গুলি খেয়ে মারা গেল, এতগুলো গুলি তাকে বিভৎসতা প্রমাণ করার জন্য বলা হলো। উনিও কিন্তু একটা মায়ের সন্তান, তার মাও কিন্তু 9 মাস তাকে গর্ভে ধারণ করেছে, তাকেও কিন্তু মানুষ করতে একই কষ্ট হয়েছে। তো সেইখানে কিন্তু নীরব। সেই জায়গায় যখন একজন এমপি, বামের একজন এমপি বাদল সাহেব যখন বললেন প্রথমে পায়ে তারপরে বুকে গুলি করবেন, এটা কিন্তু কোনো আইনের কথা না। মহসিন সাহেব গত কয়েকদিন আগে সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন নাশকতাকারীদের দেখামাত্র গুলি। আইজিপি বলেছেন হরতালকারী কাউকে ছাড় দেওয়া হবে না। বিজিবি প্রধান বলেছেন এর জন্য মরণাস্ত্র ব্যবহার করতে হবে। মরণাস্ত্র, কোনো আইন শৃঙ্খলার রক্ষাকারী কেউ এই কথা বলতে পারে না, মরণাস্ত্র ব্যবহার করতে হবে। কারণ, এবং পিএম গতকালকে যেটা বলেছেন সব খুনের দায়িত্ব আমার। তাহলে আইন কোথায় আছে আপনি বলবেন। এবং আমি যতটুক জানি, আমার যদি ভুল না হয়, যে এই যে একটা গুলির কিন্তু একটা বিধান আছে। গুলি আগে ম্যাজিস্ট্রেট তাকে সতর্ক করবে, ম্যাজিস্ট্রেট সতর্ক করার পরে সংকেত দিবে, তারপরে লাল নিশান উড়াবে, তারপরে যদি না শুনে তখন হুকুম দিতে পারবেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুলি করে, সেটাও হাঁটুর নিচে। আমরা কি সেটা দেখছি? আমরা কি সেটা পাচ্ছি? আমরা কিন্তু সেটা পাচ্ছি না। এবং আমাদের জন্য যেখানে আপনি দেখেন, আমি আপনাকে একটা জিনিস দেখাবো। আমি সেদিন একটা টকশোতে বলেছি, গত 3-4 দিন আগের 25শে জানুয়ারির আপনার ইনকিলাব লিখেছে, 25শে জানুয়ারি, যে পুলিশ ক্যাম্পে বোমা মারতে গিয়ে নরসিংদীর আওয়ামী লীগ কর্মীর হাতে ধরা পড়েছে। নরসিংদীর আলোকবাড়ির চরের মুরাদনগর বাজারে পুলিশ ফাঁড়িতে উক্ত ঘটনা ঘটেছে। পুলিশ তাকে 1 বালতি বোমা ও রামদা সহ ধরেছে। এটা কিন্তু আওয়ামী লীগের কর্মী, আমি নাম ঠিকানা সহ দিলাম। পেট্রোল বোমা সহ আওয়ামী লীগের নেতার ভাতিজা আটক। ফেনী শহরে 7টি পেট্রোল বোমা সহ ফেনীর আওয়ামী লীগের সেক্রেটারির ভাতিজা আজিমুদ্দিন অ্যারেস্ট হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ধোবডা বাজারে আওয়ামী লীগ নেতা ইউসুফ আলীর বাড়ি থেকে বিপুল ককটেল উদ্ধার করা হয়েছে। এখন আমি আপনাকে 3টা এক্সাম্পল দিলাম। আমি ধরেন এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে। আপনি আমাকে বললেন, আমি তোমাকে, মানুষ রাগে অনেক কিছু ভুলে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আপনি বললেন তোমাকে আমি খুন করে ফেলবো। উনি শুনে কিন্তু আমাকে যদি সেই খুনটা করে, আপনি কিন্তু হুকুমের আসামি হয়ে যাবেন। তো বিএনপি আন্দোলন ডেকেছে, নেপথ্যে যারা কিছু করছে, অন্ধকারের কথা কিন্তু কেউ বলতে পারে না। আমি তার মানে এই বলবো না যে বিএনপি ফেরেস্তা, আমি বিএনপি কেউ বলবো না, আওয়ামী লীগ কেউ বলবো না, বা অন্য তৃতীয় কেউ যে এটার সুবিধাটা নিচ্ছে না। যেমন আপনি দেখেন, বিএনপি আন্দোলন ডেকেছে, ওয়েস্টিন হোটেল একটা বাংলাদেশের নামকরা হোটেল, 5 স্টার 7 স্টারের মর্যাদায়, যেখানে সোনারগাঁ সেরাটনে অনেকে না উঠেও অনেক বিশ্বের অনেক ভিভিআইপিরা ওখানে উঠেন। এবং একটা ওই টাইপের হোটেলের 1000 গজ পর্যন্ত, মিটার পর্যন্ত সিসি ক্যামেরা থাকবে, এটাই স্বাভাবিক। সেই ক্যামেরার সামনে যখন হুন্ডা আরোহীরা গিয়ে আমাদের লিডারকে শুধু গুলিই করে নাই 4টা, তার গাড়িটা পুড়িয়ে দিল। তার মানে গাড়ি পুরাতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে। তার আপনার পেট্রোল দিয়েছে, আগুন দিয়েছে, তারপরে তারা দাঁড়িয়ে থেকেছে। তো তারপরে কিন্তু আজ পর্যন্ত তদন্তাধীন চেহারাগুলো কিন্তু ফুটেজে আমরা দেখতে পাইনি, এখনো কিন্তু জানতে পারিনি তারা কারা।
আমি এই তারা মানে আওয়ামী লীগও বলবো না, বিএনপিও বলবো না, আমি বলবো যে তৃতীয় যে কেউ কোনো ফায়দা নেওয়ার জন্য যে এটা করছে না তার কোনো কারণ নাই। সেই জায়গায় আমি আসছি আবার প্যারেন্টসের কথায়। সরকার যদি প্যারেন্টস আর যখন দেখে যে একজন কোকো অরাজনৈতিক একজন কোকোর লাশের জানাজা এত লক্ষাধিক লোক, তখন সরকারের কিন্তু সরকারের রাজনীতি কি নিয়ে? জনগণ নিয়ে। জনগণ কি চায়? আমি আপনার কথা নাও শুনতে পারি, আপনার কথা আমি নাও রাখতে পারি, কিন্তু শোনার অধিকার আমার আছে, শোনার বলার অধিকার আপনার আছে। সো সেই জায়গায় আওয়ামী লীগ কিন্তু আলোচনায় যদি আজকে বসতেন, আজকে কিন্তু এত হতাহতের ঘটনা ঘটে না। এবং এইখানে আরো দুঃখজনক, 5 তারিখে সমাবেশ, বিএনপির একটা সমাবেশ করতে দিলে এই সরকার এত ভয় কিসের তাদের? একটা সমাবেশ করতে দিলে কি এমন হতো? এবং সেটার জন্য 3 তারিখ থেকে তারা কিন্তু অঘোষিত অবরোধ, অঘোষিত হরতাল কিন্তু প্রথমে গভর্নমেন্ট ডেকেছে। এখানে আমি আপনাকে আপনি যদি বলেন, আপনি দেখেন, আপনি তালা দিয়েছে, আপনি টেলিভিশন দেখিয়েছে, বালির বস্তা, ইটের বস্তা, সিমেন্টের বস্তা নিয়ে এসেছে, 25টা 23টা সিমেন্টের বস্তা লাগে না, একটা বালির বস্তা সামনে থাকলে যত বড় গাড়ি হোক বেরোতে পারবে না। সো এই এতগুলো করার, এত ভীতি সঞ্চার করার তো কোনো কারণ ছিল না। আমি যদি আপনাকে এটা বলি যে সরকারকে আপনাদের এখন সরকারের সাথে কথা বলা দরকার, কি আপনি কি উনি কি আমি কি উনি, যে গভর্নমেন্ট চাইলেই এটা কিন্তু এক তুলিতে হয়ে যায়। গভর্নমেন্ট বসুক, আলোচনায় বসলে আলোচনা হিসেবে মিললো কি মিললো না এটা কিন্তু পরের ব্যাপার। দেখেন, একজন প্রধানমন্ত্রী যখন আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে দেখতে গিয়েছিল, তখন কিন্তু মানুষের মধ্যে একটা ওই সময়টা দেখা হলে কিছুই হতো না, কিন্তু মানুষের ভেতরে কিন্তু একটা আস্থার সাথে সাথে হয়েছিল যে হয়তো কিছু হতে পারে। আমি সেই হিসাবে বলছি, সেই ইয়াটা কিন্তু হয়নি। একটা ফোন আছে, তারপর আমরা এর কাছে যাব, রাশিদ রহমানের কাছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চাঁদপুর সারাসি থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হলো 3 জন বিগত অতিথির কাছে। আমি রাশেদ ভাইকে খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি, কথাবার্তা খুব ভালো, মনিয়াপাকে পছন্দ করি, বাইকও পছন্দ করি। আমার প্রশ্নটা হলো যে আমরা গ্রামে যারা বসবাস করি, আমরা ছোটখাটো ব্যবসা করি, আমাদের যে বউবা কান্নাটা, এটা কি শুনতে পাচ্ছেন না? আমরা যে ছোটখাটো ব্যবসায়ীরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছি, যে পেট্রোল বোমা, এটা আমরা কেউ সমর্থন করি না। আমার প্রশ্ন হলো, মনিয়াপা, ওদিন যদি আপনারা যদি প্রধানমন্ত্রীকে ওইখানে যেতে দিতেন, কি এমন ক্ষতি হইতো? শত্রু তো শত্রুর বাসা যায়। আপনাদের ওই যে প্রেস সচিব, উনি এই ঢুকতে দিল না। আপনার কথাটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, উনি এই উত্তরে রাশিক ভাই, হ্যাঁ, উনি কতগুলো বলেছেন, যে প্রিন্স ভাইও বলেছেন, উনিও কিন্তু মনে পক্ষে লাস্টে এই একটা কথা বলেছেন যে বলটা সরকারের কোর্টে আছে। নট এক্স্যাক্টলি না। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ। আমি প্রিন্স ভাইকে খুবই রেসপেক্ট করি, উনি খুব গঠনমূলক কথা বলেন। সেই জায়গায় আমার কিছু অবজারভেশন আছে, মনি আপার কথাগুলোতে আছে। আই হোপ আপনারা আমাকে অ্যালাউ করবেন, আমরা তো গণতান্ত্রিক চর্চাই করছি। প্রথমেই মনি আপার কথাগুলো দিয়ে একটু শুরু করতে চাই। সেটা হচ্ছে, উনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কতিপয় ব্যক্তির পেট্রোল বোমা এবং নাশকতার সাথে জড়িত থাকার 3টি ঘটনা বলেছেন। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনার টেলিভিশনের মাধ্যমে জানাতে চাই, প্রত্যেকটি ঘটনা মিথ্যা। এবং বাংলাদেশের যে কোনো জেলা, 64টি জেলার জেলা প্রশাসক মহোদয় দ্বারা ইস্যুকৃত ডিক্লারেশন, যার মাধ্যমে দৈনিক পত্রিকা বা যে কোনো পাক্ষিক পত্রিকা চলে, ডিক্লারেশন প্রাপ্ত পত্রিকা অথবা আমাদের বাংলাদেশ সরকারের লাইসেন্সকৃত যে কোনো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে রেফারেন্স টেনে উনি যদি প্রমাণ করতে পারেন, খুব ভালো কথা। যদি না করতে পারেন, আমি মনে করি এই ধরনের অসত্য বাণী উচ্চারণের কারণে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ অথবা আওয়ামী লীগ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। আমি মনে করি না লাইভ টিভিতে ওনার মতো একজন সম্মানিত সাবেক সদস্য কখনোই এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত। যেটি একটি অ্যাক্রিডিটেড পত্রিকায় আসেনি, যেটি একটি লাইসেন্সকৃত টিভি চ্যানেলে আসেনি, এগুলো এখানে উল্লেখ করলে যেটা হয়, বিভ্রান্তি সৃষ্টি হয় এবং মানুষ দেখতে পারে যে আমরা সম্মানিত নেতৃবৃন্দ হওয়া সত্ত্বেও, আমাদের নেতা হওয়ার কথা, আমরা মিথ্যাচার খুব সহজে করতে পারি। দিস ইজ নট কারেক্ট, নাম্বার 1। নাম্বার 2, প্রিন্স ভাইয়ের একটা কথা আমি ওনার সাথে একেবারেই একমত। আজকের যে নাশকতা, এটা কিন্তু মূলত 1971 সালের যারা যুদ্ধ অপরাধী, তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই অংশগ্রহণ করছেন। পাশাপাশি তারা বেগম খালেদা জিয়ার চোখের সামনে একটি মোহ তৈরি করতে সক্ষম হয়েছেন যে তাদের এই নাশকতায় যদি জাতীয়তাবাদী দলও নিজেকে একাকার করে ফেলে, তাহলে হয়তোবা রাজনীতি আসলে যা বোঝায় তা না করেও শুধুমাত্র নাশকতার মধ্য দিয়েই খুব সহজে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া যাবে।
কিন্তু দুঃখজনক হচ্ছে বাংলাদেশে নাশকতা কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করে না। এই যে আমাদের একটু আগে একটা ভাই ফোন করলেন, উনি নিশ্চয়ই কোনো দলের একজন অনুসারী, উনি একজন সাধারণ মানুষ, কিন্তু আর যাই হোক উনি কিন্তু ওনার ভাইকে পুড়িয়ে মারা দেখতে চান না, উনি কিন্তু নাশকতা দেখতে চান না। এক, দুই নাম্বার, মনিয়াপা এখানে গুলি করার জন্য এঙ্গেজমেন্ট রুল এক্সপ্লেইন করেছেন। লাল নিশান তোলা ম্যাজিস্ট্রেটের হুকুমের জন্য অপেক্ষা করে এটি কখন? যখন আমার সামনে একটি জনসমাবেশ থাকবে, সেই জনসমাবেশ যখন জঙ্গি হয়ে যাওয়ার উপক্রম হবে, তখন এই প্রসিজারটি পালন করা হবে। তবে বাংলাদেশের সংবিধান এবং পুলিশের ম্যানুয়াল, বিজিবির ম্যানুয়াল, এমনকি যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোথাও এটা বলা নাই যে আপনার জীবন যখন নিশ্চিতভাবে আক্রান্ত হওয়ার উপক্রম হবে, সম্ভাবনা দেখা দিবে, তখন আপনি আপনার আগ্নেয় অস্ত্র নিয়ে বসে থাকবেন এবং তাকে শুভেচ্ছা বাণী জানাবেন যে ভাই তুমি পেট্রোল বোমা মেরো না, আমি কিন্তু তোমাকে পায়ের হাঁটুর নিচে গুলি করবো। এবং সবচেয়ে বড় কথা, আপনি জানেন আমার বাড়ি মিঠাপুকুর, রংপুর। রাত্রেবেলা 2টার সময় মিঠাপুকুরে কিছুদিন আগে 8ই জানুয়ারি আপনার মনে থাকবে যে একটি বাসে পেট্রোল বোমা মেরে তৎক্ষণাৎ 5 জন মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে আরো 2 জন মৃত্যুবরণ করে। আমার সম্মানিত মনি আপার কাছে প্রশ্ন থাকবে যে রাত্রেবেলা 2টার সময় একটি নিধুয়া পাথার, যেটাকে বলে একটি খোলা প্রান্তরে, যখন একজন বিপথগামী জাতীয়তাবাদী দল বা জামাতে ইসলামীর সক্রিয় কর্মী হাতে পেট্রোল বোমা নিয়ে নিরীহ নিরাপদ মানুষ যারা কুড়িগ্রাম থেকে ঢাকায় যাচ্ছেন ওই বাসের মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করেন, তখন লাল নিশান কোথায় দেখাবেন রাত্রেবেলা? ম্যাজিস্ট্রেট কোথায় পাবেন? সেই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকতো, তার কি দায়িত্ব হতো না সেই লোককে গুলিবিদ্ধ করা বা সমুচিত বল প্রয়োগ করার মধ্য দিয়ে ওই বাসের সকল মানুষকে বাঁচানো? এটি জাতির কাছেও প্রশ্ন থাকবে। অর্থাৎ আমরা আইন প্রণেতা ছিলাম বা আমরা আইন প্রণেতা আছি, কিন্তু জেনে শুনেও আমরা আইনের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশের মানুষকে এখনো বিভ্রান্ত করার চেষ্টা করবো। এবং আপনার আজকে শিরোনাম অত্যন্ত যথার্থ এই কারণে যে এটা তো চলবেই। তন্ত্রকথাই যেখানে আমাদের আলাপ আলোচনার ভিত্তি, আমরা যখন সত্যের উপর নির্ভর করে করতে পারি না, তখন তো এটা থামবে না। মার্টিন লুথার কিং একটা কথা বলছিলেন, ডার্কনেস ক্যানট ড্রাইভ আউট ডার্কনেস, ইট ইজ অনলি লাইট দ্যাট ক্যান ডু ইট। অর্থাৎ কালো বা অন্ধকার তো অন্ধকারকে দূর করতে পারে না, শুধু আলো পারে। আপনার সংলাপ বা আলাপের ভিত্তি যদি মিথ্যা দিয়ে শুরু হয়, তাহলে আপনি জীবনে কোনোদিন এই সমস্যার সমাধান করতে পারবেন না। শুধু তাই না, 15টি গুলি ওনাদের দলের কাউকে হয়তো করা হয়েছে, এই সংবাদটি আমিও পড়েছি, আপনারা সকলেই পড়েছেন। ছাত্র দলের একজন সন্ত্রাসী, তার সাথে ক্রস ফায়ার হয়েছে এবং অপরপক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আহত হয়েছেন। সেখানে যখন আপনি নিজেকে রক্ষা করছেন এবং তাকে থামানোর চেষ্টা করছেন, গাড়ির ভিতরে বসে থেকে যখন গোলাগুলি হচ্ছে, তখন হাঁটু কোথায়, বুকের পাঁজর কোথায়? আপনি নিজে বাঁচবেন না সন্ত্রাসীকে দমন করবেন? এই প্রশ্নগুলো আমার থেকেই যায়। তাছাড়াও আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ, ক্যারোলিন পেলবে নামে একজন নারীবাদী লেখিকা ছিলেন 1950-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে, একটা খুব দামি কথা বলেছিলেন যে our strength does not lie in the weapons of mass destruction that we have, neither does it lie in the gold that we have in Fort Knox. Rather, our real strength lies in our research and development and the very strength of our character. এই কথাটা মানে হচ্ছে আমাদের সত্যিকার শক্তি আমাদের মননাস্ত্রে নয়, আমাদের স্বর্ণ যা জমিয়ে রেখেছি তাতে নয়, আমাদের জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, আচার চর্চায়। এটি যদি সত্যি হয়ে থাকে, আমি তো মনে করি আজকে বিরোধী পক্ষের নেতৃত্বে এমনও শীর্ষস্থানীয় নেতা এবং নেত্রী আছেন যাদের জন্য এসএসসি পাস করা বা না করা তার মূল্য বোঝা বড় দায়। কারণ আগে তো নিজেকে এসএসসি পাস করতে হবে, এইচএসসি পাস করতে হবে, লেখাপড়া শিখতে হবে। যখন কিছুটা জ্ঞান, প্রাতিষ্ঠানিক শিক্ষায় কমতি থাকার পরেও আপনি এত কোটি কোটি মানুষকে নেতৃত্ব দিতে পারেন, তখন আপনার মতো, আমার মতো, আমাদের সকলের মতো মধ্যবিত্ত বা শ্রমজীবী মানুষের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে আলোকিত জীবনের অধিকারী হবে। আর সেই পথে যখন পেট্রোল বোমা বাধা হয়ে দাঁড়ায়, তার যে দুঃখ, তার যে কষ্ট, সেটা বোঝা তো বড্ড কঠিন। এবং এই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই যে এই যে আগুনের কথা বলা হচ্ছে না, একটু থিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে আপনাকে বলি। দেখুন, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আগুন মানুষকে দিয়েছেন কেন? আমরা মানব সভ্যতার জীবনধারাকে সাবলীল করব, মসৃণ করব এবং আরো সমৃদ্ধির দিকে যাওয়ার জন্য, আমাদের বিকাশের জন্য আগুনকে দেওয়া হয়েছে। অর্থাৎ আগুন দিয়ে শুধু রন্ধনিত করা হয় না, আগুন দিয়ে লোহার মতো একটি কঠিন পদার্থকে আমরা নিয়ন্ত্রণ করছি, আগুন দিয়ে আমরা তামাকে নিয়ন্ত্রণ করছি, আগুন দিয়ে আমরা কল কারখানা, শিল্প প্রতিষ্ঠা করছি। সেখানে সৃষ্টিকর্তা কোরআন শরীফে, আল্লাহ তাআলা কোরআন শরীফে 114টি সূরার ভিতরে 92টি সূরায় আগুনের কথা উল্লেখ করেছেন এবং তার মধ্যে 126 বার আগুন দ্বারা মানুষকে শাস্তি বা জাহান্নামের যে স্বাদ তা ভোগ করার কথা বলেছেন। আমরা মানুষ হয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য
আর 1971 সালে 30 লক্ষ মানুষদেরকে যারা হত্যা করেছে, যে 2.5 লক্ষ মা বোনের ইজ্জত লুটিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য আজকে ক্ষমতায় যাওয়ার নামে, আন্দোলনের নামে আগুন ব্যবহার করে এই দেশের মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নট অনলি দ্যাট, আমি আরেকটা জায়গায় একটু যেতে চাই, যে দেখুন ওনার জন্য আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আপনি কি ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে গেছেন? আমার মিঠাপুকুরের একজন সিএনজি চালক আব্দুর রশিদ, তাকে দেখার জন্য বার্ন ইউনিটে গিয়েছিলাম। আপনি বিশ্বাস করুন, এই জায়গাটা প্রবেশ করার পরে পুড়ে যাওয়া চামড়ার গন্ধ, শুধু তাই না, তাদের যে আহাজারি, তাদের যে কষ্ট প্রতিটি শ্বাস প্রশ্বাসে, আপনার এই যে আমাদের বেঁচে থাকার একটি অপরিহার্য প্রক্রিয়া যে আমরা নিঃশ্বাস নিব, এটাকে কঠিন করে তোলে। আমি বেগম খালেদা জিয়া বার্ন ইউনিটে হয়তো বা যান নাই, ওনার কাছে আমার প্রশ্ন, মনিয়াপা গেছেন কিনা? গেলে না, আরেকটা প্রশ্ন আছে, এটা খুব জরুরি। যেই অবরোধের নামে আজ এই নাশকতা চালানো হচ্ছে, আমি ওনার কাছে জানতে চাই, প্রথমত বাংলাদেশের সাধারণ নাগরিক তাদের, এবং বাংলাদেশের যারা শিল্প উদ্যোক্তা, যারা শিল্পের মালিক, এবং এই যে আমাদের দর্শক ভাইয়ের মতো যারা মাঝারি শ্রেণী, ক্ষুদ্র শ্রেণীর ব্যবসা করেন, তাদের অবরোধে কি করণীয়? মনিয়াপা, জি, আমি উত্তরগুলো বলতে চাই উনার সর্বশেষ প্রশ্নের উত্তরটা দিয়ে, যে এই যে মারা, এই যে আগুন, যে কোনো মৃত্যু, আমি প্রথমেই আপনাকে দানিশ ভাই বলেছি, যে কোনো মৃত্যুই কষ্টের, খারাপ, বেদনার, এবং আমরা যা করি, আমরা রাজনীতির স্বার্থে যা করি, সবগুলো ভোগ করে কিন্তু জনগণ। প্রিন্স ভাই যে কথা বলছেন, উনি যে কথা বলছেন, কিন্তু ভোগ করে জনগণ, সাধারণ পিপলই, তাদের পার্সেন্টেজের হার অনেক বেশি সরাসরি। এবং এই কথাটা যে উনি মনে করায় দিল, এই জন্য ধন্যবাদ। যে 2006 কিন্তু আমরা এরকমই দেখেছি, সাপের মতো মৃত্যুকে নিশ্চিত করার জন্য যে মতিঝিলের যে শাপলা চত্বরে যে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, নিশ্চয়ই আপনি ভুলেন নাই, আমার চেয়ে আপনার বয়োজ্যেষ্ঠ। এটা তো আওয়ামী লীগের কাছ থেকেই শিক্ষা, ক্রনোলজিক্যালি কিন্তু ইতিহাস বাড়তে থাকে। এবং এই যে পাউডারের কথা বললো, আগুনের কথা বললো, কোরআন শরীফের কথা, উনি অনেক পড়ালেখা করছেন, ভালো, কিন্তু এটাও তো তার মনে রাখা উচিত 1996-এ শেরাটনের সামনে গান পাউডারের কথা কিন্তু জনগণ এখনো ভুলে নাই। তো উৎপত্তি কোথায় হয়েছিল? একটা নদীর উৎপত্তি কিন্তু প্রথমে ছোটখাটো ঝর্ণা থেকেই হয়, তারপরে যখন নদী সাগরে মিলে তাকে তখন নদী বলা হয়। প্লিজ, আমি কিন্তু আপনার সময় কথা বলি নাই, প্লিজ, আমি আপনি অনেকগুলো কথা বলছেন, আমি কিন্তু কথা বলি নাই, আমি চাই যে এটার সৌন্দর্য রক্ষা করতে। তো সেই জায়গায় রায় তো কত কিছুই বলেন, আপনারাও আমাদের বলেন জজমি নাটক, এই নাটক, আমরাও বলি। রায় তো রায়ের মতো, যখন যে সরকার আসে ডাইভার্ট করতে বেশিক্ষণ লাগে না। একই রায় আপনাকে বলি দানেশ ভাই, একই মামলা যে আজকের প্রধানমন্ত্রী উনিও খেয়েছেন, প্রায়ত আমাদের যে জিয়া রহমানের সন্তান কোকো খেয়েছেন। আজকের প্রধানমন্ত্রী 6 বছর যাবৎ প্রধানমন্ত্রী, উনি প্যারোলে মুক্তি পেয়ে, উনি কিন্তু সরাসরি মুক্তি পেয়ে না, প্যারোলে মুক্তি পেয়ে, ক্ষমতা আছে বিধায় প্যারোলে মুক্তি পেয়ে উনি আগামী 50 বছরও টিকে থাকতে পারেন। কিন্তু কি হয়েছে, খালেদা জিয়ার ছেলে, উনি কিন্তু প্যারোলে মুক্তি পেয়ে যে বনবাসী হয়েছিলেন, উনি আর দেশে ফিরতে পারেন না। উনার কপালে কি হয়েছে, কালো তিলক আঁকানোর বিভিন্ন চেষ্টা তদবির হয়েছে, সো দ্যাট আইন আপনার কাছে গেলে এক রং ধারণ করে, আমার কাছে গেলে আমি এক রং ধারণ করে। আমি এটাই বলছি, হয়তো কেউ একটা ফোঁটা করে দানেশ ভাই, কেউ ওটাকে অনেক বড় রং চং দিয়ে করে, যখন যার ক্ষমতা। আমি আপনাকে কবে একটা চিমটি দিয়েছি, আপনি যদি ছোটবেলার কথা মনে রেখে, আপনার ক্ষমতা আছে আজকে, আপনি যদি আমাকে একদম ওটার বদলে একটা গুলি বুকের মধ্যে করেন, কিছুই করার নাই। বাট আপনাকে বুঝতে হবে যে সেই চিমটির কতটুকু ছিল, আপনি তো মহানুভবতা দিয়ে চিমটিটা ভুলেও যেতে পারেন। কিন্তু আমাদের রাজনীতি যেখানে উদারতা শেখানোর কথা, সেখানেই আমরা এমন একটা কিছু করছি, যেমন আমাদের দর্শক যে কথাটা বললেন, বোবা কান্নার কথা বললেন, আমি তার সাথে 100 ভাগ একমত। আমরা যা করি, আমি আবারও বলছি যে সাফার কিন্তু তারাই করেন। আজকে দেখবেন যে এই লোকগুলো বার্ন ইউনিটে কেন, কারণ তাদের ঘরে খাদ্য নাই, তাদের যে কোনোভাবে বের হতেই হচ্ছে। আমার বা আপনার হয়তো আরো 2 মাস 1 মাস চলবে, তাদের চলবে না। সো অনেকের আমি সাক্ষাৎকার দেখেছি যে বাচ্চাকে জানুয়ারি মাসে ভর্তি করতে পারে না, তার টাকার দরকার, তাকে বের হতে হয়েছে। তো এটার জন্য আমি আবারও বলবো এই সরকার দায়ী, কারণ এই সরকার যদি ওই ঘটনাই চিন্তা করতো, এসএসসি পরীক্ষার কথাই চিন্তা করতো, তাহলে এই সরকার কিন্তু মানুষের, ওই যে আবারও বলি জেফারসনের কথা মতো, যে আমি আপনার কথা না শুনতে পারি, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আপনার আছে, মত প্রকাশের স্বাধীনতার জন্য এক টেবিলে বসতো। বাংলাদেশের জনগণ তাকে ভোট দেয় নাই, তাইতেই তার এত ক্ষমতা।
ভোট দিলে তখন যদি বসতো যে না আমাকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে, 5% ব্যক্তি 5 বছরের ম্যান্ডেট দিলে কিচ্ছু হয় না। 154 জন সংসদ সদস্য বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে, সেইখানে আপনার ওই সরকারে তো এমনি মানসিক জড়িয়ে থাকার কথা না। তাইলে তারা যে এই অন্যায় আবদার অন্যায় কিছু চাচ্ছে, এটার জন্য আমি বলবো প্রথমত সরকার দায়ী, দ্বিতীয়ত সরকার দায়ী, তৃতীয়ত সরকার দায়ী এবং সর্বশেষ সরকার দায়ী। আমি আরেকটা কথা বলবো ভাই, সেটা খুব কম সময়ে, যে উনি বলেছেন যে এই কথাগুলো আমি যে বলেছি আমি এটা অসত্য বলেছি, উনি আমার সাবেক এমপিত্ব নিয়ে টান দিয়েছেন। আমি কিন্তু পত্রিকার রেফারেন্স দিয়ে কথা বলেছি, দিন তারিখ দিয়ে কথা বলেছি। ওই পত্রিকাগুলোতে কোনো বিবৃতি আসে নাই সরকারের পক্ষ থেকে। ওই পত্রিকা যতক্ষণ ব্যান্ড না হবে, বিবৃতি না আসবে, আমি ওটাকে সত্য মনে করব। এটাই আমার গণতান্ত্রিক অধিকার। সংক্ষেপে এটা বলি, দেখুন এই যে বোবা কান্নার কথা বললো, আসলে আমরা আবেগী হয়ে উঠি এবং আমরা আলোচনার সময় এই যে আবার পাল্টাপাল্টি ধার করছে, আমি জানি না দর্শকরা এটা এখন শুনতে চাই কিনা, কারণ নীতিহীন রাষ্ট্র রাজনীতির খপ্পর থেকে বের না হওয়া পর্যন্ত এ ধরনের বোবা কান্না চলতে থাকবে। সেইখানে আছে আগুন জ্বলছে, আবার আগুন দিয়ে ভানো হচ্ছে, গুলি সস্তা হয়ে গেছে, পুলিশ শুধুমাত্র এই জায়গায় না, সে নতুন করে বাণিজ্যের হাতছানি পাচ্ছে, এগুলো আমরা জানি যে ওই যে অজ্ঞাতনামার জামায় এইরকম একটা জায়গায় চলে গেছে। আমি বলবো যদি এর থেকে পরিত্রাণ পেতে হয় তাহলে প্রথমে একটা বুকে মানবতার আগুন জ্বালাতে হবে, যেটা আগুন জ্বালানোর কথা ভিন্নভাবে আসলো। বুকে মানবতার আগুন এনাদের কাছে জ্বলবে কিনা জানি না, কারণ ক্ষমতার লিপ্স এবং ক্ষমতাটা এমন জায়গায় চলে যায় যার জন্য ওনারা যেখানে আসেন সেটা কঠিন জায়গা। কিন্তু আমি বলি, এখানে বললেন ডিমান্ড কি, উনি আপা একটা তার আলোচনায় বললেন এবং জনগণের কথা বললেন। জানাজা আমরা গোলাম আজমের জানাজাও দেখেছি, ঢাকা শহরের আশপাশে 2 কোটি মানুষ থাকে, সুতরাং এইটা দিয়েই কোনো সময় ওইটা মনে হয় না। আমি পরিষ্কার ভাষায় বলি, শুনেন এটা কোনো আলোচনার বিষয় না, এইটাই তো দুর্ভাগ্য আমাদের। কথায় যে কথা বলতে চাইছিলাম না, দুর্ভাগ্য হচ্ছে যারা আগুনে পুড়িয়ে মারছি তাদের জন্য শোক বিবৃতি দেওয়ার লোকও নাই, চোখের পানি ফেলানোর লোকও নেই, দুর্নীতিবাজ এবং অনেকদের জন্য অনেকগুলো লোক আছে, সেটাই আমরা করি। বাংলাদেশের এই নষ্ট রাজনীতিকে আমরাই জনগণ অনেক সময় সাপোর্ট করি, সে আলোচনা যেতে চাই না। আমি বলতে চাই যেখানে দাঁড়িয়ে আছি মানুষ এটা স্টপ করো। সুতরাং আপনি যদি সমাধান পেতে চান তাহলে মানুষের ডিমান্ড কি, এটা বুঝতে গেলে আর 1 সেকেন্ড দেরি না করে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে, এইটা বন্ধ করতে হবে এবং কর্মসূচি দেওয়ার নামে এটা ঘটছে, সেই কর্মসূচি বন্ধ করে দিতে হবে। 2 নম্বর, এর সূচনাকারী যারা 71-এর ঘাতক, যারা এদেরকে সাথে নিয়ে চলে, তাদেরকে যেমন ছাড়তে হবে, গভর্নমেন্ট এটা নিয়ে ব্যবসা করা চলবে না। তাদেরকে গভর্নমেন্ট শত্রু মনে করলে তাদের রাজনৈতিক অধিকার কেন দেয়, তাদের অর্থনৈতিক ভিত্তি কেন ধ্বংস করে না, তাদের বিরুদ্ধে সামাজিক রাজনৈতিক আন্দোলন কেন গড়ে তোলে না, সেই কাজ করতে হবে। গণতান্ত্রিক অধিকার খর্ব করা চলবে না। আরেকটা কাজ করতে হবে, সেটা কি, আজকে আবার একই গান গেলে তো হবে না। বাংলাদেশে যেটা আছে আমরা পরিষ্কার ভাষায় বলি যে এরা তথাকথিত আইনগতভাবে হয়তো এদের ভিত্তি আছে কিন্তু নৈতিক ভিত্তি নাই যারা সরকারে আছে, কারণ 154 নির্বাচিত, এগুলো সবই আমরা জানি। ভবিষ্যতে কিভাবে একটা ভালো নির্বাচন বলতে কি তথাকথিত তত্ত্বাবধায়ক না, আমাদের বিবেচনায় লেভেল প্লেইং ফিল্ড বলতে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্করণ করে ওই 4 শত্রু মুক্ত, একাধিকবারই টাকার খেলা, পেশি শক্তি, সাম্প্রদায়িক প্রচারণা এবং প্রশাসনিক কারসাজি মুক্ত, সংকরমতিক পদ্ধতি, না ভোট প্রবর্তন, রিকল সিস্টেম আরো আধুনিক কিভাবে করা যায়, এই ধরনের একটা কি ভবিষ্যতে হবে নির্বাচন। আগের কাজগুলো আগে করতে হবে, ওই গান আগে না দিয়ে যে কথাগুলো আমি সিরিয়াই বললাম, এই কাজগুলো করে ভবিষ্যতে কিভাবে এই ধরনের নির্বাচন করা যায় তার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সবাইকে মিলে এক ধরনের সংলাপের জায়গায় বসতে হবে, রাজনৈতিক দল না ব্যক্তি সহ অন্যদের। সেই ধারায় যদি না যেতে পারি বাংলাদেশ কিন্তু আরেকটা অন্ধকারের দিকে যাবে এবং এই যে দলগুলো এই কাজের সাথে জড়িত তারা দায় দায়িত্ব এড়াতে পারবে না। জনগণ প্রতিরোধ গড়ে তুলেই তাদেরকে হয়তো একসময় বিতাড়িত করতে বাধ্য হবে। বিকল্প আমরা শেষ পর্যায়ে আছি, বলেন। মনিয়াপা সেরাটনের গান পাউডারের কথা বলেছেন, আমি আপনাকে সেই মামলার রায়ের কপি দিয়ে দিয়েছি। উনি তো ওটার ব্যাখ্যাও দিয়েছেন। না, উনি ব্যাখ্যা যখন যে থাকে না, মামলাটি গতবার বিএনপি ক্ষমতা থাকার সময় দেওয়া হয়েছিল এবং ওই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এটা শেষ হয়েছে এবং এখানে যেটা বেরিয়েছে যে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম এমপি সাহেবকে অভিযুক্ত করা হয়েছিল, বলা হয়েছিল যে কালু নামে একজন লোককে দিয়ে গান পাউডার দেওয়া হয়েছে। বিজ্ঞ বিচারক দেখলেন যে যেই তারিখে কালু গিয়ে গান পাউডারে আগুন দিয়েছে ওই তারিখে কালু শেরাটনের ওই দিকে ছিল না, উনি তখন ঢাকা সেন্ট্রাল জেলে ছিলেন। এই হচ্ছে মিথ্যা মামলা দেওয়ার সবচেয়ে বড় উদাহরণ। এবং উনি লগি বৈঠার কথা বলেছেন, এটা ওনার জানান দিতে চাই যে লগি বৈঠার আন্দোলনে জামাত শিবিরের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিপক্ষ অবস্থায় ছিলেন, জনসাধারণের ঘরে গিয়ে আমি কিন্তু মানুষ হিসেবে মানবতার কথা বলছি, সচেতনভাবে এটা তাকে কি মৃত্যু নিশ্চিত করতে হবে নাকি? আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সিদ্ধান্ত নেই শিবিরের সাথে আমি যুদ্ধ করব, সেটি এক জিনিস।
কিন্তু আমি রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় কুড়িগ্রাম থেকে ঢাকায় আসার পথে অগ্নিদগ্ধ হয়ে মারা যাব, সেটা আরেক জিনিস, এক জায়গায় ফেলা সম্ভব না। তঞ্চকতা পরিহার করতে হবে। 2, কোকো জিয়ার কথা বলেছেন। আরাফাত রহমান কোকো নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু পরিষ্কার করে দিতে চাই জাতির উদ্দেশ্যে। আরাফাত রহমান কোকো 6 বছরের জেলে সাজাপ্রাপ্ত একজন আসামি ছিলেন। আমি কথাগুলো বলতে চাইনি, আই এম ভেরি সরি। শুধু তাই না, মার্কিন যুক্তরাষ্ট্রের FBI স্বতঃপ্রণোদিতভাবে জাস্টিস ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে, বাংলাদেশে নয়, আরাফাত রহমান কোকের বিরুদ্ধে মানি লন্ডারিং এ মামলা করেছে। নট অনলি দ্যাট, সেই মামলা করার কারণে যেটা হয়েছে যে সিঙ্গাপুর থেকে ওনারই অ্যাকাউন্ট, আরাফাত রহমান কোকোর অ্যাকাউন্ট থেকে 21 কোটি টাকা বাংলাদেশের কোষাগারে ফেরত এসেছে। সত্যকে আলিঙ্গন না করতে পারলে সমস্যার কোনো সমাধান হবে না। আমি এখন একটা ভালো জায়গায় যাই। প্রিন্স ভাই ওনাকে 1 মিনিট সময় দেব, এটা নিয়ে সময় আমাদের প্রিন্স ভাই যে কথা বলেছেন এক্স্যাক্টলি আমি ওর সাথে একমত। এই যে গঠনমূলকভাবে একটা বিশ্লেষণ দিলেন যে ইলেকশন নিয়ে অনেক কথা থাকতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় চেয়েছে বিএনপি ইলেকশনে আসুক 5ই জানুয়ারিতে, আগামী দিনেও চাবে। আমরা কখনোই চাই না যে মেজর একটি দল ছাড়া নির্বাচন হোক, কিন্তু নির্বাচনে আমি আসবো না বা আসবো এটা তো খেলনা নয়। অর্থাৎ যুক্তিসঙ্গত প্রাসঙ্গিক কারণে যদি নির্বাচনে না আসতেন তাহলে একটা কথা। এবং এটাও মনে রাখতে হবে যে জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামী নিজেদেরকে একটি গণতান্ত্রিক দল হিসেবে দাবি করা সত্ত্বেও এই দলের ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি, থানা কমিটি, ইউনিয়ন কমিটি, জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মনি আপা কারোর সাথে বেগম খালেদা জিয়া আলাপ আলোচনা না করে অগণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণ না করার যে গণতান্ত্রিক সিদ্ধান্ত, যেটাকে ইংরেজিতে আমরা বলি অ্যাবস্টেইন করা, সেই গণতান্ত্রিক অধিকার তিনি খাটিয়েছেন। আমি কখনোই বলছি না যে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করে আমরা খুশি, আমরা মর্মাহত। আমরা আগামী দিনের নির্বাচনে চাই বিএনপি আসুক, এবং প্রিন্স ভাইয়ের সাথে আমি সম্পূর্ণভাবে একমত। এটি একটি বিবর্তন প্রক্রিয়া, অর্থাৎ ইলেকশন কমিশনকে প্রতিনিয়ত আরো শক্তিশালী করতে হবে, আরো ভালো করতে হবে, এবং এমন ধরনের নির্বাচন প্রক্রিয়া আমাদের সূচনা ঘটানো দরকার যে নির্বাচন প্রক্রিয়ায় যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা 1971 সালে সুচিহ্নিত শত্রু ছিল, তারা যাতে এই নির্বাচন প্রক্রিয়াতে দূরে থাকে। সেই ক্ষেত্রে সুধীজন, প্রিন্স ভাইদের মতো প্রগতিশীল মানুষদের সহযোগিতা আমার দরকার। আর সবশেষে আমি দ্বিতীয় ভাগে দুটো প্রশ্ন করেছিলাম, উনি বার্নিংটি গেছেন কিনা ওটা উত্তর দেননি। আর 2, অবরোধ কর্মসূচিতে জনসাধারণের কি করা দরকার, শিল্প উদ্যোক্তাদের কি করা দরকার সেটার উত্তর দেননি। এবং ফর ইনফরমেশন, জাতীয়তাবাদী দলের প্রত্যেক শিল্পের মালিক, তারা শিল্প প্রতিষ্ঠান চালাচ্ছেন, তারা তাদের রপ্তানি কাজ চালাচ্ছেন, মাঝখান দিয়ে বাংলাদেশের দরিদ্র, অসহায়, আবাল, বৃদ্ধ বনিতা মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এই হচ্ছে ডাবল 30 সেকেন্ড পাবেন আপনি। 30 সেকেন্ডে কিভাবে বলবো? উনি কিন্তু প্রশ্ন করেছেন। ওনার প্রশ্নটা হলো প্রথমে বার্ন ইউনিট নিয়ে যে কথাটা বলছেন, না আর কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, আমাদের বার্ন ইউনিট নিয়ে আপনি খেয়াল করেছেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার মেজর জেনারেল মাহবুবুর রহমান গিয়েছিলেন। তারপরের দিন কিন্তু আমি বলি, তারপরের দিন বর্তমান সরকারের একজন মন্ত্রী বলেছেন যে এরপরে যদি কেউ যায় তাকে প্রতিহত করা হবে। তাহলে দাঁড়ান, আমার কিন্তু শেষ হয় না। এখন উনি যে কথাগুলো বলছেন, উনি অনেকগুলো কথা বলেছেন। আমি তার আগে এটুকু বলতে চাই, কোকো নিয়ে আমার জায়গাটা ওই একই জায়গায় আছে, ওই একই জায়গায় আছে। কোকোকে এই সরকার প্যারোলে মুক্তি পেয়ে এই সরকারের যতগুলো মামলা সবগুলো চলে গিয়েছে। আর আপনি জানেন, আমি আপনার সামনে কথা বলি না প্লিজ, আপনি জানেন যে বিদেশে টাকা দিলে, আমি যদি মনে করি আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করব একটা ফি দিয়ে, আমি সেটাও করতে পারি, বিদেশে টাকা দিয়ে সবকিছু করা যায়। আর 20 কোটি টাকা একটা সরকারের জন্য অনেক কিছু না, লক্ষ কোটি টাকা তো শেয়ার বাজারেই চলে গেছে। আমি একটু বলি, সর্বশেষ আমি বলছি যে দেশের সরকারের একটা সহযোগী সংগঠন ছাত্রলীগ নিজেই বলেছে বোমা মেরে খালেদা জিয়ার অফিস উড়িয়ে দিবে। সেইখানে রংপুর এই মুহূর্তে আওয়ামী লীগের নেতারা থাকে, আওয়ামী লীগের মেয়র থেকে শুরু করে, এবং জাতীয় পার্টি বিএনপির ওখানে না, যারা কিনা খালেদা জিয়ার অফিসকে বোমা মারার হুমকি দিয়েছে, তারাই যে বোমা মারছে না। আপনি এটাই কারণ তারা ওপেন বলেছে বোমা মেরে অফিস দিয়েছে। না আর কোনো কথা বলতে হবে না। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।